করলা নদীর তীরে মিতালিপুর একটা ছোট্ট গ্রাম। গ্রামের একদিকে খাড়া ঢালের মতো অবস্থিত বৈনাক পাহাড়। এই মিতালিপুর গ্রামে বাস করে বাদল নামে একটি ছেলে। বাদল খুব হাসি খুশি এবং মিষ্টি স্বভাবের একটি ছেলে ছিল, কিন্তু তার কোনো পরিবার পরিজন ছিল না। তবে বাদলের সঙ্গে সব সময় থাকতো তার পোষা একটা মস্ত বড় বাজ পাখি পবন। পবনের পিঠে চড়ে সে সারা গ্রামে ঘুরে বেড়াতো, আর এই ব্যাপারটা গ্রামের লোক মোটেই পছন্দ করত না। একদিন বাদল পবনের পিঠে চড়ে গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। চল পবন চল, ওই দূরের পাহাড়ের উপরে কতক্ষণে পৌঁছতে পারিস দেখি, চল। বাজ পাখিটি ওড়ার সময় গ্রামের একজন বয়স্ক ব্যক্তিকে ডানার ঝাপট দিয়ে মাটিতে ফেলে দেয়। ওরে বদমাইশ ছেলে, তোর এত আনন্দ কিসের রে? কিভাবে পড়ে গেলাম? গ্রামের দুজন ব্যক্তি ওই বয়স্ক ব্যক্তির দিকে এগিয়ে আসলো। ঈদ বাবা, কাকা বাবু, আপনি এভাবে পড়ে গেলেন কিভাবে? ঠিক আছেন তো? আর একটু জোরে পড়লে হাড়গোড় সব ভাঙতো আর কি। এইসব হলো ওই হতভাগা বাদলের বাজ পাখিটার জন্য। সত্যি কাকা বাবু, একদম ঠিক কথা বলেছেন। বাদলের ওই বাজ পাখিটাকে দেখলে গা পিত্তে যেন একদম জ্বলে যায়। অদ্ভুত ব্যাপার, লোকে গরু ছাগল পোষে, কুকুর বেড়াল পর্যন্ত ঠিক আছে, তাই বলে তুই একটা মস্ত বড় বাজ পাখি পুষবি? সারাদিন রাত অষ্টপ্রহর ওটাকে নিয়ে বনবন বনবন করে হতভাগাটা ঘুরে বেড়াচ্ছে। না না, এবার সবাই মিলে একে শায়েস্তা করতেই হবে। এই ঘটনার কিছুদিন পর গ্রামের বিভিন্ন জনের বাড়ি থেকে কিছু ছাগল গায়েব হতে শুরু করলো। গ্রামের কিছু লোকের মধ্যে কানাঘুষো বলা বলি শুরু হলো যে এই কাজ ওই বাদলের বাজ পাখি পবনের। তারপর গ্রামের কিছু লোকজন একত্রিত হয়ে মহারাজের কাছে গেল ওই বাজ পাখির বিরুদ্ধে ওদের অভিযোগ জানাতে। আমার ভারী সর্বনাশ হয়ে গেছে মহারাজ। বাদলের ওই শয়তান বাজ পাখিটা আমার জলজান্ত দুটো ছাগল তুলে নিয়ে গেছে। বাদলের বাজ পাখি? ওই বাদল বাজ পাখি নিয়ে কি করে? পোষে মহারাজ, পোষে, বাজ পাখি পোষে। ওই বদমাইশ ছেলেটা একটা মস্ত বড় বাজ পাখি পোষে, আর সারা দিন রাত ওর পিঠে চড়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। সে কি, কেউ মানুষের বসবাস লোকালয়ের মধ্যে বাজ পাখি পোষে নাকি? তবে আর বলছি কি মহারাজ, এতদিন আমরা সবাই মুখ বুজে সহ্য করেছি, তবে তবে এখন দেখছি গ্রামের লোকের পোষা পশু পাখি সব কিছু তুলে নিয়ে যাচ্ছে। এরপরে তো গ্রামের ছোট ছোট ছেলে মেয়েকেও তুলে নিয়ে যাবে। না না মহারাজ, আপনি এই সমস্যার একটা বিহিত করুন, আমাদের উপর দয়া করুন মহারাজ। সৈন্য, এখনই যাও, এক্ষুনি বাদলকে আমার সভায় এনে হাজির করো। একজন সৈন্য সেখান থেকে চলে গেল। বাদল বাজ পাখির পিঠে চড়ে রাজপ্রাসাদের সামনে এসে হাজির হলো। তারপর বাজ পাখিকে নিয়ে রাজ দরবারে প্রবেশ করল। এ কি অনাসৃষ্টিকাণ্ড! এই এত বড় বাজ পাখি তুই বসে রেখেছিস? আগে মহারাজ, এই পবন আমার সন্তান সম, ছোট থেকে আমি ওকে বড় করেছি। অদ্ভুত কথা বলছিস তো। সন্তান বলে একটা ভয়ঙ্কর প্রাণীকে ঘরে পুষে রাখলে তো চলবে না। না, তোর বাজ পাখি যে লোকের ক্ষতি করছে, তাহলে তার কি হবে? কি বলছেন মহারাজ? পবন খুব বাধ্য পাখি, ও কোনোদিনও কারোর কোনো ক্ষতিই করতে পারে না। তাহলে কি আমরা মিথ্যে বলছি নাকি? ওই বাজ পাখি গ্রামের বিভিন্ন জনের কতগুলো ছাগল তুলে নিয়ে গেছে। মহারাজ, আপনি এর একটা সঠিক বিচার করুন। হ্যাঁ মহারাজ, এই গ্রাম মানুষের বসবাসের জন্য। এইসব হিংস্র জন্তু জানোয়ার এই গ্রামে কিছুতেই রাখা যাবে না। মহারাজ, আমার কথা বিশ্বাস করুন, পবন কখনো এই কাজ করতে পারে না। না না, আমি এই বিষয়ে আর তোর কোনো কথা শুনতে চাই না। শোন বাদল, এই বাজ পাখিকে তুই জঙ্গলে ছেড়ে দিয়ে আয়, না হলে এই গ্রামে তোর আর থাকা চলবে না। হ্যাঁ, আপনি কি বলছেন মহারাজ? পবন যে আমার প্রাণ, ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো? না 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 না, আমি করতে পারবো না এই কাজ, কিছুতেই করতে পারবো না মহারাজ। কি বললি? তোর এত বড় দুঃসাহস!
আমার মুখের উপরে কথা বলছিস তুই? তুই জানিস এর শাস্তি কি হতে পারে? তোকে আজই এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। যা আপনি ভালো বোঝেন মহারাজ। যেখানে আমার পবন থাকবে না সেখানে আমার থাকারও কোনো প্রশ্ন নেই। এই একটা সামান্য পাখির জন্য তোর এত দরদ? যা যা, এক্ষুনি বেরিয়ে যা আমার রাজ্য থেকে, আর কোনোদিনও যেন এই রাজ্যে না দেখি। যথাজ্ঞা মহারাজ। আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আমি এখন আসি মহারাজ। তারপর বাদল তার বাজ পাখিকে নিয়ে রাজ দরবার থেকে বেরিয়ে গেল। এরপর সবাইকে অবাক করে দিয়ে বাদল তার বাজ পাখি পবনকে নিয়ে মিতালিপুর গ্রাম ছেড়ে চলে যায়। গ্রামের লোকজন এর ফলে খুব আনন্দিত হয়, কিন্তু তাদের এই আনন্দ বেশি দিন স্থায়ী হয় না। এর কিছুদিন পরেই গ্রামবাসীদের মধ্যে 5টা ছোট ছেলে মেয়ে এক এক করে উধাও হয়ে যায়। এরপর একদিন গ্রামের মোড়লের ছেলে হারু, সে নিখোঁজ হতেই গ্রামের সকলে মিলে ছুটে গেল মহারাজের কাছে। রাজ দরবারে মহারাজের কাছে এসে মোড়ল এবং তার গ্রামবাসীরা মিলে তাদের আবেদন জানাতে লাগলো। মহারাজ, আমার ছেলে হারুকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছু একটা করুন। কি বলছো কি মোড়ল? এই নিয়ে আমার রাজ্যে মোট 6টি ছোট ছোট ছেলেমেয়ের নিখোঁজ হওয়ার খবর পেলাম। মহারাজ, আপনি একটা ব্যাপার লক্ষ্য করেছেন? আগের ঘটনাগুলো প্রত্যেকটি ঘটেছে অমাবস্যা তিথিতে, আর আজকেও কিন্তু অমাবস্যা মহারাজ। ঠিক কথা বলেছ তো মন্ত্রী, কিন্তু এসব কাজ করছে কে? বাদল। এই সব কাজ একমাত্র বাদলই করতে পারে। ওকে আমাদের জন্য রাজ্য ছাড়া হতে হয়েছে, তাই ও এইভাবে আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে মহারাজ। মোড়ল মশাই একদম সঠিক বলেছেন মহারাজ। ওই বাদলই প্রতিশোধ নিতে এমন জঘন্য কাজ করছে। মহারাজ, আগের নিখোঁজ হওয়া 5টি বাচ্চাকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। হয়তো বাদল ওদের এতদিনে মেরেই ফেলেছে। আমার হারুকে হয়তো এখনো মেরে ফেলেনি। আমার হারুকে বাঁচান মহারাজ, আমার হারুকে দয়া করে বাঁচান। মন্ত্রী, মোড়ল মশাই ঠিকই বলেছেন। এখনই না গেলে বড় বিপদ হয়ে যাবে। এক্ষুনি কিছু সৈন্য নিয়ে একটি ছোট সৈন্যদল তৈরি করো। তো মহারাজ, বাদলকে আমরা খুঁজবো কোথায়? রাজ্য ছেড়ে চলে যাওয়ার পর কেউ তো ওর কোনো খবরই জানে না। যে কোনো অপরাধমূলক কাজ করার জন্য মৈনাক পাহাড় একেবারে উপযুক্ত স্থান। ওখানে গেলেই আমরা বাদলকে খুঁজে পাবো। আর দেরি করো না, এখনই চলো ওখানে। এরপর মহারাজ ঘোড়ায় চেপে তার সৈন্য সামন্ত নিয়ে মৈনাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। রাতের অন্ধকারে রাজা তার সৈন্য সামন্ত নিয়ে মৈনাক পর্বতের পাদদেশে এসে উপস্থিত হল। পর্বতের একটি গুহা থেকে যজ্ঞের মন্ত্রের শব্দ ভেসে আসছিল। এরপর রাজা এবং মন্ত্রী একে অপরের দিকে মুখ চাওয়াচাই করতে লাগলো। ওই তো মন্ত্রী, গুহার ভেতর থেকে মন্ত্রের শব্দ ভেসে আসছে। চলো তাড়াতাড়ি গুহার ভিতরে যাই আমরা। আমার হারুর যদি কিছু হয় তাহলে ওই বাদলকে আমি একেবারে শেষ করে দেব। আমি বলে দিলাম, ওই বাদলকে আমি একেবারে শেষ করে দেব। ওই বাদলকে আজ আমি নিজের হাতে শাস্তি দেব। এরপর সবাই গুহার ভিতরে ঢুকে পড়ল। গুহার ভিতরে ঢুকে তারা দেখল রাজপুরোহিত যজ্ঞ করছে, আর তার পাশে হাত পা বাঁধা অবস্থায় হারু দাঁড়িয়ে আছে। আর তার পাশে রাজপুরোহিতের চাকর ভজাও দাঁড়িয়ে আছে। গুহার ভেতরে রাজপুরোহিতকে যজ্ঞ করতে দেখে সবাই তো খুব হতবাক হয়ে গেল। কি গুরুদেব, আপনি এখানে? এসব আপনি কি করছেন? হারু, বাবা হারু, বাছা বাছা আমার, তুই ঠিক আছিস তো? আর আপনি রাজগুরু হয়ে এ কি অনাচার করছেন? আমরা সকলেই ভেবেছিলাম এই কাজ বাদল করছে, কিন্তু আপনি? গুরুদেব, এবার চুপ করে না থেকে উত্তরটা দিয়ে এটা আপনি কি করছেন? হ্যাঁ, আমি এই কাজ করেছি, আর করেছি রাজ্যের মঙ্গলের জন্য।
তোমার মঙ্গলের জন্য। আমার মঙ্গলের জন্য এই ছোট্ট শিশুদের বলি দিচ্ছেন আর বলছেন রাজ্যের মঙ্গল? শ্রী গুরুদেব, ছি! যেটা জানো না সেটা নিয়ে কোনো কথা বলো না মহারাজ। এই বলি হতে দাও, তাহলে এই রাজ্যের সব সমস্যার সমাধান হয়ে যাবে আর আমিও মোক্ষ লাভ করতে পারবো। মহারাজ, শুভ কাজে কোনো রকম বাধা দেবেন না, এটা স্বয়ং মা চামুন্ডার আদেশ। গুরুদেব সকলের মঙ্গলের জন্যই এটা করছেন। চুপ কর, একদম চুপ কর, নইলে এই তলোয়ারের আঘাতে এখনই তোর মাথা দেহ থেকে আলাদা করে দেবো। মহারাজ, ভুলে যেও না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। হজা, ওই বাচ্চা ছেলেটিকে এবার মায়ের পায়ে সমর্পণ কর। ধ্বজা হারুকে হাড়ি কাটে বসাতে এগিয়ে গেল। না 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 না, কখনো না, কখনোই এ হতে পারে না। সাবধান, আর এক পা এগোলে এই তলোয়ারের ঘায়ে মৃত্যু নিশ্চিত। আর গুরুদেব, যদিও আপনাকে গুরুদেব বলতে এখন আমার লজ্জা লাগছে। মহারাজ, বলা আসতে, ভুলে যাবেন না আপনি এই রাজ্যের মহারাজের সামনে এইসব কার্যকলাপ করছেন। ভগবানের কাছে ধন্যবাদ জানান যে আপনি আমার গুরুদেব, না হলে না হলে আমার সঙ্গে কি করবে তুমি? এই তলোয়ার দিয়ে আপনার মুন্ডু ধর থেকে আলাদা করে দিতাম। কিন্তু গুরু হত্যার পাপ আমি করতে চাই না, তাই আপনাকে আমি এবারের মতো ছেড়ে দিলাম। মহারাজ, আমি এই সব কিছু এই রাজ্যের ভালোর জন্য করছিলাম, আর তুমি আমাকে এইভাবে অপমান করলে। এরপর রাজা তলোয়ার দিয়ে হারুকে যে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল সেই দড়ি কেটে ফেলল। মন্ত্রী, মোড়ল মশাই, চলুন এখান থেকে সকলে। ভুল করছো, আমি আবারও বলছি, তুমি খুব বড় ভুল করছো। গুরুদেব বলে একবার রক্ষা পেলেন, কিন্তু বারবার পাবেন না। এই রাজ্যের সীমানার মধ্যে যদি আপনাকে আবার দেখি, তাহলে আমি ভুলে যাব যে আপনি আমার গুরুদেব ছিলেন। গুরুদেব, গুরুদেব, ওটা বাচ্চাটাকে নিয়ে চলে গেল যে। ছাড়বো না, কাউকে ছাড়বো না। এত সৈন্য সামন্ত, মন্ত্রী, মোড়ল, এদের সামনে আমাকে অপমান করলো। এর ফল ওকে শীঘ্রই ভুগতে হবে, ভুগতেই হবে। এরপর সবার দিন নিজের ছন্দেই কাটতে থাকলো, কিন্তু কিছুদিন পরই এক অবাক কাণ্ড ঘটে গেল। সেদিন দুপুরের পর থেকেই মহারাজের পুত্র সিদ্ধার্থকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মহারাজ, মহারাজ, আমার সিদ্ধার্থ কোথায় চলে গেল? মহারাজ, ওকে খুঁজে নিয়ে আসুন আপনি। শান্ত হও মহারানী, সিদ্ধার্থকে আমরা খুঁজে নিয়ে আসবই। তুমি এতটা অস্থির হয়ে পড়ো না। সারা রাজ্যে সৈন্যদল এতক্ষণে চিরুনি তল্লাশি চালাচ্ছে। সিদ্ধার্থকে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। এমন সময় মন্ত্রী মশাই দরজার কাছে এসে দাঁড়ালো। মহারাজ যদি অনুমতি দেন, আমি একবার ভেতরে আসতে পারি। ও মন্ত্রী মশাই, এসো এসো, ভিতরে এসো। কি হয়েছে, কিছু খবর পেলে? মহারাজ, সকলের সামনে আপনাকে এ কথা বলতে পারিনি। আসলে আমার মনে সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ মন্ত্রী? নির্দ্বিধায় আমাকে বলো। বলছি যে মহারাজ, এই কাজের পিছনে রাজগুরুর হাত নেই তো? সেদিনের অপমানের পর সে নিশ্চয়ই তার প্রতিশোধ নিতে এই কাজ করছে। মন্ত্রী মশাই, হে আপনি কি বলছেন? মহারাজ, গুরুদেবজি খুব ভয়ঙ্কর লোক, উনি সব কিছু করতে পারেন। আমার সিদ্ধার্থকে কেউ ওনার হাত থেকে বাঁচান মহারাজ, বাঁচান। রাজা রানী, মন্ত্রী মশাই ও সৈন্য সামন্ত নিয়ে মৈনাক পর্বতের পাদদেশে এসে উপস্থিত হল। মহারাজ, পাহাড়ের প্রতিটা অংশ ভালো মতো খুঁজে দেখলাম, কিন্তু রাজপুরোহিতকে কোথাও খুঁজে পেলাম না। কি বলছো কি? ওই পাহাড়ে না থাকলে গুরুদেব যাবেন কোথায়? বাকি সৈন্যরা এখনো অনুসন্ধান চালাচ্ছে, কিন্তু এখানে যে কোনো মানুষেরই চিহ্নই নেই।
হে ভগবান, আমার উপর একটু দয়া করুন, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিন। মহারানী, তুমি এইভাবে ভেঙে পড়ো না। সিদ্ধার্থের কিচ্ছু হবে না। মহারাজ, একবার পাহাড়ের চূড়োয় দেখুন, ওটা কিসের আগুন? পাহাড়ের চূড়ায় আগুন? তার মানে গুরুদেব ওইখানেই রয়েছেন। মন্ত্রী, মন্ত্রী! আগে হ্যাঁ মহারাজ। এক্ষুনি সেনাদের বলো ওই পাহাড়ের চূড়ায় উঠতে। পাহাড়ের চূড়ায় লুকিয়ে রয়েছেন গুরুদেব। উনাকে আজ আমি আর কিছুতেই ছাড়বো না। মহারাজের আদেশ শোনা মাত্রই সৈন্যরা পাহাড়ের গা বেয়ে ওই চূড়ার উদ্দেশ্যে উঠতে লাগলো। কিন্তু চূড়ায় ওঠার পথ এত খাড়া ছিল যে সৈন্যরা ঠিকমতো উঠতে না পেরে এক এক করে পড়ে যেতে লাগলো। আর এদিকে পাহাড়ের চূড়ার উপর যজ্ঞ করতে বসা রাজপুরোহিত সবটাই বুঝতে পেরে অট্ট হাসি হাসতে লাগলো। নিচ থেকে মহারাজ ও তার সৈন্য সামন্তরা সেই হাসি শুনতে পেল। এরপর রাজপুরোহিত যজ্ঞ থেকে উঠে এগিয়ে এসে পাহাড়ের চূড়া থেকে মহারাজের উদ্দেশ্যে বললেন, কি হলো মহারাজ? তোমার সৈন্যরা যে কেউই এই চূড়ায় পৌঁছতে পারলো না। খবরদার, যদি সিদ্ধার্থর কোনো ক্ষতি হয় তাহলে আমি আপনাকে এবার আর ছেড়ে কথা বলবো না। গুরুদেব, দয়া করে আমার সিদ্ধার্থকে ছেড়ে দিন, তার বদলে আপনি আমার প্রাণ নিয়ে নিন। এখন আর কিচ্ছু করা যাবে না। সিদ্ধার্থ বলির জন্য তৈরি হয়ে গিয়েছে, আর একটু পরেই ওকে বলি দেওয়া হবে। নিজেকে এতটা অসহায় কোনোদিনও লাগেনি। এখানে আমার সন্তানকে ওই শয়তানটা মেরে ফেলবে আর আমি এখানে দাঁড়িয়ে কিছুই করতে পারবো না। ভগবান, ভগবান, আপনি কিছু একটা করুন। যে করেই হোক আমার সন্তানকে রক্ষা করুন। মহারাজের আকুল প্রার্থনার সাথে সাথেই ঘটল একটি চমৎকার। সকলে অবাক বিস্ময় চোখে দেখতে লাগলো, দূর আকাশ থেকে শোঁ শোঁ আওয়াজ করে কে যেন পাহাড়ের চূড়ার দিকে নেমে আসছে। কাছে আসতেই সকলে বুঝতে পারল সেই বাজ পাখি পবনের পিঠে চড়ে বসে আছে বাদল। সে মহারাজের কাছে এসে বলল, দেরি করবেন না মহারাজ, পবনের পিঠে শিগগিরই উঠে আসুন। এই পবন আপনাকে পাহাড়ের চূড়ায় পৌঁছে দেবে, শিগগিরই আসুন। বাদল, তুই? হ্যাঁ, চল চল চল, তাড়াতাড়ি চল। তারপর মহারাজ পবনের পিঠে চড়ে বাদলের সাথে পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে রওনা দিল। আমাকে দয়া করে ছেড়ে দাও। বাবা, মা, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। চুপ, একদম চুপ। কেউ বাঁচাবে না তোকে, কেউ তোকে বাঁচাতে এখানে আসবে না। মোক্ষ লাভ হবে, এবার আমার মোক্ষ লাভ হবে। ঠিক তখনই পবন বাজ পাখির পিঠে চড়ে মহারাজ ও বাদল সেখানে এসে উপস্থিত হল। মহারাজের তরবারির এক কোপে রাজপুরোহিতের হাত থেকে খড়গোটা মাটিতে পড়ে গেল। কি ভেবেছিলেন এত বড় অন্যায় করতে পারবেন আপনি? আমি থাকতে সেটা কখনোই হবে না। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে থেকে আমার শিকারকে ছিনিয়ে নিচ্ছ। সঙ্গে সঙ্গে মহারাজ বাজ পাখির পিঠ থেকে নেমে তার তরবারির আঘাতে ধ্বজার হাত দুটো জখম করে দিল। আপনার খেলা এবার শেষ। আপনাকে এবার আপনার পাপের শাস্তি পেতেই হবে। আমি তোমার গুরুদেব, আর গুরুকে হত্যা করলে তোমার নরকেও ঠাঁই হবে না, নরকেও ঠাঁই হবে না। আমার নরক ভোগের ভয় নেই, কিন্তু আপনার মতো পিশাচকে বাঁচিয়ে রাখলে আপনি এই পৃথিবীটাকে নরকে পরিণত করে দেবেন। না মহারাজ, এরকম করো না। আমায় তুমি ছেড়ে দাও, আমায় তুমি ছেড়ে দাও। কথাগুলো বলতে বলতে রাজপুরোহিত হাত জড়ো করে একটু একটু করে পিছোতে লাগলো, আর মহারাজও তরবারি হাতে তার দিকে একটু একটু করে এগোতে লাগলো। রাজপুরোহিত পিছোতে পিছোতে একদম পাহাড়ের কিনারায় চলে যায়, দম নিচে পড়ে মারা যায়। একটা শয়তান শেষ হলো, এবার আরেকটাকে শেষ করতে হবে। এরপর রাজপুরোহিতের মতোই পাহাড় থেকে নিচে পড়ে মারা যায়। সিদ্ধার্থ ছুটে এসে মহারাজকে জড়িয়ে ধরে। বাবা, আজকে তুমি ঠিক সময় না এলে ওরা আমাকে মেরেই ফেলতো। দেখলেন তো মহারাজ, নিজের সন্তানকে হারানোর ভয় কতখানি ভয়ঙ্কর হয়। বুঝেছি বাদল,
তোর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। এসব শুধু পবনের জন্যই হয়েছে মহারাজ। আমি ভুলছিলাম বাদল, আমাকে এবারের মতো ক্ষমা করে দে। পবনকে নিয়ে এবার থেকে সম্মানের সাথে আমাদের এই রাজ্যে বাস করবি। অসংখ্য ধন্যবাদ তোকে, অসংখ্য ধন্যবাদ।